গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের সাহিত্য সঞ্চয়নের প্রথম পাঠের অন্তর্গত তৃতীয় অধ্যায় অর্থাৎ লেখক লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্পটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আগের ক্লাসে লেখক সম্পর্কে আমরা জেনেছি এবং গল্প সম্পর্কিত কিছু তথ্য জেনেছি এবং গল্পটিও কিছুটা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আজকে গল্পের সেই পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম। তো আমরা এতটুকু দেখেছিলাম যে ইলিয়াস নামে একজন বাস্কির, যে উফা প্রদেশে বাস করে এবং এক সময় তার বাবার মৃত্যুর পরে সে না গরিব ছিল না ধনী ছিল, মোটামুটি চলে যেত। অল্প কিছু বিষয় সম্পত্তি নিয়ে তার দিন কেটে যেত। কিন্তু পরে পরে টানা ৩৫ বছর সে আর তার স্ত্রী দুজনের কঠোর পরিশ্রমের ফলে তারা বেশ ধনী ব্যক্তি হয়ে ওঠে। হুম এবং প্রভাব প্রতাপশালী হয়ে ওঠে। এবং তার যে বিষয় সম্পত্তি ছিল সেটা অনেক বৃদ্ধি পায়। এবং একটা সময় আহ তার দুই ছেলে এবং এক মেয়ের পরিচয় আমরা পাই। তার মধ্যে বড় ছেলেটি মারা যায় মারামারির সময়, এবং ছোট ছেলেটি, যে কিনা একটা ঝগড়াটে বউ বিয়ে করে, তার বাবা মায়ের কথা সে শুনতো না। তার ফলে ইলিয়াস তাকে বাড়ি থেকে বার করে দেয়, এমনকি তাকে একটি বাড়ি এবং তার কিছু গরু, ভেড়া, ঘোড়া ইত্যাদি তাকে দিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপরে একটা সময় দেখা যায় যে ধীরে ধীরে এই যে তার ছেলেকে যখন তার সম্পত্তি থেকে কিছু দিয়ে দিল, তার ফলে তার সম্পত্তি কমে গেল কিছুটা। তারপরে আমরা দেখি যে ভেড়ার পালে মড়ক লাগে, অর্থাৎ এক ধরনের মহামারী হয়ে, মানে পশুদের মধ্যে তার ভেড়াগুলি মারা যায়। তারপর দেশে দুর্ভিক্ষ হয়। তার ফলে তার আহ আরো ওই ঘোড়া, গরু ইত্যাদি আহ না খেতে পেয়ে মারা যায়। এবং এর পরেও কিরবিজরা এসে তার সব থেকে ভালো ভালো ঘোড়া, গরু ইত্যাদি এগুলো চুরি করে নিয়ে চলে যায়। এবং অবশেষে আহ তার যে সমস্ত সম্বলটুকু ছিল, তার একান্ত নিজের বলতে যে পশমের কোট, কম্বল, ঘোড়ার চিন, তাঁবু এবং তার গৃহপালিত যে পশুগুলি ছিল, শেষ পর্যন্ত সেগুলোও সে বিক্রি করে দেয়, দিতে বাধ্য হয়। একমাত্র রইল সে আর তার স্ত্রী। এবং আহ, তারা, তাদের নিজের বলতে আর কেউ রইল না, এমনকি তাদের সাহায্য করার মতো আর কেউ নেই। তার কারণ, যে ছেলেটিকে তাড়িয়ে দেয় সে এখন অনেক দূরের দেশে চলে গেছে, আর মেয়েটিও মারা গেছে, তাই তাদের নিজের বলতে কেউ নেই। তো এতটা আমরা পড়েছিলাম। হুম, এবার তার পর থেকে দেখা যাক কি হয়। তো দেখো, মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। আর বুড়ো বুড়ি, তার কারণ ইলিয়াসের বয়স ৭০। তো এটা তো বৃদ্ধকাল, তাই তাদের স্বামী স্ত্রী দুজনকেই বুড়ো বুড়ি বলে এখানে আখ্যায়িত করা হচ্ছে। তো যাই হোক, মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশী, প্রতিবেশী বলতে তারই আহ, পাড়ায় বসবাস করে এমন একজন ব্যক্তি, যে কিনা মোহাম্মদ শাহ তার নাম। তো তার এই বুড়ো বুড়ির জন্য করুণা হলো, তো দয়া মায়া হলো। হুম ইলিয়াস এবং তার স্ত্রী শামসুমারির জন্য। সে নিজে ধনীও নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে, আর লোকেও ভালো। অর্থাৎ এই মোহাম্মদ শাহ, তারা নিজেরাও কিন্তু খুব ধনী ব্যক্তি এমনটা নয়, মোটামুটি ভালো অবস্থা, ধনীও নয় গরিবও নয়। হুম, তবে তারা সুখে থাকতো এবং লোক হিসাবে তারা বেশ ভালো। আর সেটারও পরিচয়, মানে সেটারও প্রমাণ পাই আমরা, যে এই
আচ্ছা, একটু পরে আমরা আরো জানতে পারবো, তখন বলছি। তো ইলিয়াসের অতিথি বাৎসল্যতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো, যে ইলিয়াসের অতিথি বাৎসল্যতার কথা। হুম, যে আহ, এই যে ইলিয়াস যখন অনেক প্রতাপশালী ছিল, অনেক প্রভাবশালী ছিল, তখন তার বাড়িতে প্রায়ই অতিথি আসতো। হুম, এবং অনেক অনেক অতিথি আসতো, এবং তার বৎসলতার কথা, অর্থাৎ সে অতিথির সাথে কেমন ব্যবহার করত, অতিথিদেরকে কেমন আপ্যায়ন করত, তার হৃদয় ঠিক কতটা, সে সে মানে কতটা বড় মনের, সেটার পরিচয় আমরা পাই গল্পের শুরুর দিকে। যে যখনই অতিথি আসতো, তাদের জন্য ভোজ্য এবং পানীয় সবসময় রেডি থাকতো, অর্থাৎ মাংস, হ্যাঁ মানে ভালো খাবার জিনিস, এবং কুমিজ ইত্যাদি এরকম পানীয় সবসময় তাদেরকে দেওয়া হতো। এবং যখনই অতিথি আসতো, দেখা যায় সে ভেড়া মারতো, কিংবা অনেক অতিথি আসলে সে ঘোড়াও মারতো। হুম, এভাবে সে অতিথিদেরকে আপ্যায়ন করতো। হুম, তো এই যে ইলিয়াসের অতিথি বৎসলতার কথা মনে করে খুব দুঃখ হলো মোহাম্মদ শাহ। হুম, বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো। যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের ক্ষেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলিকে খাওয়াবে। তো যাই হোক, তাদের বাড়িতে তাদেরকে তো আশ্রয় দিয়েছে, এটাই বা কয়জন করে। তো এখানে তার আহ আহ মানে মোহাম্মদ শাহ, সে কতটা বড় মনের মানুষ, কতটা ভালো, লোকে ভালো, সেটার প্রমাণ আমরা এখানেই পাচ্ছি। দেখো, কারোর প্রতি করুণা হয়ে তাদেরকে নিয়ে বাড়িতে যাচ্ছে, এবং মৃত্যুকাল পর্যন্ত তাদের এক প্রকার দায়ভার নিচ্ছে, এবং তার পরিবর্তে তাদের দুজনকে, অর্থাৎ ইলিয়াস এবং তার স্ত্রী, তাদের দুজনকে মোহাম্মদ শাহর বাড়িতে একটু কাজকর্ম করে দিতে হবে। তার দরুন তাদেরকে সারা জীবন তাদের বাড়িতে আশ্রয় দিল। এটা অনেক বড় মনের মানুষ না হলে এই গুরু ভার কেউ নিতে চায় না, তাই না? তো এই যে এখানে আহ, বলা হলো যে লোকও ভালো, সেটার প্রমাণ আমরা পেলাম, যে ইলিয়াস এবং তার স্ত্রীকে তাদের বাড়িতে গিয়ে থাকার কথা বলছে মোহাম্মদ শাহ। হুম, তো তাই বলছে, যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আর তরমুজে খেতে কাজ করবে, অর্থাৎ যতটা ক্ষমতা কুলায়, এরকম ভাবেই বলছে যে তারা তো বৃদ্ধ হয়ে গেছে। তো ইলিয়াস এবং তার স্ত্রী দুজনের উদ্দেশ্যে বলছে যে যতটা পারবে, যতটা ক্ষমতায় কুলাবে, মানে বয়সকালে মানুষের শরীর চলে না। হুম, তারা ইয়াং কালে যতটা আম, পরিশ্রম করতে পারে, বৃদ্ধকালে তো ততটা পরিশ্রম করে কাজ করতে পারে না, তাই না? তো সেজন্যই মোহাম্মদ শাহ সেটা বোঝে। তাই সে বলছে যতটা ক্ষমতায় কুলোয়, অর্থাৎ যতটা তারা পারবে, সেই অনুযায়ী গ্রীষ্মে তার তরমুজের ক্ষেত আছে, সেই তরমুজের ক্ষেতে কাজ করে দেবে, আর শীতকালে গরু ঘোড়াগুলিকে খাওয়াবে। এটাই তার কাজ। তার দরুন তাদেরকে সারা জীবন তাদের উম, বাড়িতে আশ্রয় দিল। সেই নিঃস্ব সর্বহারা ইলিয়াস এবং তার স্ত্রী তাদেরকে তার বাড়িতে রাখলো। হুম, দায়িত্ব নিল। আচ্ছা, তারপর শামসীমাকিও ঘটকিগুলোকে ধুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে, আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব, এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। তো দেখো, শামসীমাকিও ঘটকিগুলোকে ধুইতে পারবে, অর্থাৎ শামসীমাকে, যে ইলিয়াসের স্ত্রী। তো তাই বলছে, ইলিয়াসের স্ত্রী মেয়ে মানুষ, তিনি ঘটকিগুলোকে ধুইতে পারবে, অর্থাৎ ঘটকি বলতে বলেছি আগের দিন ক্লাসে, যে মেয়ে ঘোড়াকে বোঝায়। তো মেয়ে ঘোড়ার দুধ দুইতে পারবে ইলিয়াসের স্ত্রী। এছাড়া কুমিজ তৈরি করতে পারবে। কুমিজ, সেটা সম্পর্কেও আগের ক্লাসে বলা হয়েছে, যে ফাটানো ওই ওই ঘোড়ার দুধ দিয়েই
কুমিজ তৈরি করা হয় গ্যাজানো, যে সেগুলোকে, এবং সেই কুমিজ তৈরি করা সেটা শামসুন্নাহা ভালো করেই করতে পারে, কারণ তার একসময় করে এসছে অনেক ভালোভাবে। হুম। সেজন্যই বলছে যে আহ মানে ইলিয়াসের স্ত্রী, সে কুমিজ তৈরিও করতে পারবে। ঘোড়ার দুধ দুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে, এই কাজগুলো সে করে দিতে পারবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব। অর্থাৎ ইলিয়াস এবং তার স্ত্রীর সারা জীবনের খাওয়া পড়াও মোহাম্মদ শাহ দেবে বলছে। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেবে। যে কেবল আহ খাওয়া পড়া ছাড়াও যদি আরো কিছু লাগে, তাহলে মোহাম্মদ শাহকে বলতে বলা হচ্ছে, সে তাও দেবে তাদেরকে। হুম। তারপর ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। এই প্রতিবেশীকে মোহাম্মদ শাহ, যে তাদেরকে আশ্রয় দিল, তাদের খাওয়া পড়ার দায়িত্ব নিল। সেই ইলিয়াস তখন মোহাম্মদ শাহকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরির মতো কাজ করে খেতে লাগল। এক প্রকার ভাড়াটে মজুর, তার কারণ ইলিয়াস এবং তার স্ত্রী তাদেরকে কাজ করে দেবে। যেমনটা ডিল হয়েছিল যে গ্রীষ্মকালে তরমুজের ক্ষেতে কাজ করে দেবে, শীতকালে গরু ঘোড়াকে খেতে দেবে, এবং তার স্ত্রী সে ঘটকিদের দুধ দুইবে, কুমিজ তৈরি করে দেবে। হ্যাঁ। তো এই যে কাজ করে খাওয়া, এটা শ্রমিকদের মতোই কতকটা, তাই না? তাই বলা হচ্ছে যে সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। কারণ আহ তারা এককালীন অনেক পরিশ্রম করে তারা তাদের প্রভাব প্রতিপত্তি আহ, অর্জন করেছিল। হুম। তারা এই আগে যতটা ছিল বিষয় সম্পত্তি, সেখান থেকে এতটা ধনী ব্যক্তি হওয়ার পিছনে ইলিয়াস এবং তার স্ত্রীর আহ কঠোর পরিশ্রম রয়েছে, মেহনত আছে। তো সেই সময় মেহনত করে সে ধনী ব্যক্তি হয়, কিন্তু পরে তাদের কাজের লোক ইত্যাদি ইত্যাদি, মানে আরো যা যা লাগে সব ছিল, ফলে সেই অভ্যাসটা চলে গেছিল। তাই এখন যে আহ, এতটা কাজ করে খেতে হচ্ছে, তাই একটু কষ্টও হয়েছিল। হুম। এবং যে কোনো জায়গায় প্রথম প্রথম একটু মানিয়ে নিতে কষ্ট লাগে, তারপর আবার সয়ে যায়। এবং ইলিয়াস, তার স্ত্রী, তারা কোথায় থেকে কোথায় এসে পড়ল। মানুষের জীবনটাই তো এরকম, তাই না? আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন চলতেই থাকে। তো এই যে ইলিয়াস শাহ, সরি, ইলিয়াস আর তার স্ত্রী শামসুন নাগিব, তারা এই যে এতটা ধনী ব্যক্তি ছিল, হ্যাঁ, এবং সেখান থেকে নিঃস্ব হয়ে যাওয়া, সর্বহারা হয়ে যাওয়া, এটা এটাও তো মেনে নেওয়া তাদের কাছে সম্ভব নয়। কষ্টকর, তাই না? অনেক কষ্টের। তারা এমনি কষ্ট পাচ্ছিল, তার উপরে এই আহ প্রভাব প্রতিপত্তিশালী একজন ব্যক্তি হুট করে চাকরের কাজ করা, শ্রমিকের কাজ করা, কারোর ভাড়াটে মজুর হয়ে কাজ করা, আর সেটা মেনে নেওয়াটা চারটিখানি কথা নয় তো, তাই না? তার নিজের আহ ইগোতে লাগবে যে আমি কিনা এই মানুষ ছিলাম, এখন আমি এই শ্রমিকের কাজ করব। হ্যাঁ, এটা এটা মেনে নিতে কষ্ট হয়। তো ঠিক একই রকম ভাবে ইলিয়াস এবং তার স্ত্রী, তারাও তো মানুষ, রক্তে মাংসে গড়া। তাদের এই খারাপ লাগাটাও যেমন কাজ করছে, তেমনি হুট করে শ্রমিকের কাজ করাতে তাদের কষ্ট হচ্ছে। তাই বলা হচ্ছে প্রথমে বেশ কষ্ট হতো, যে প্রথমেই তাদের এই সমস্ত কাজকর্ম করে চলতে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। ক্রমে মানে ধীরে, ক্রমে ক্রমে ধীরে ধীরে, কিন্তু ধীরে ধীরে সবটা সয়ে গেল, অর্থাৎ তাদের আর কিছু মনে হচ্ছে না। হুম। এইটাকে তারা মানিয়ে নিতে পেরেছে এই পরিবেশের সঙ্গে, কিংবা এই মানে তাদের যে প্রভাব প্রতিপত্তি থেকে, মানে প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি থেকে একজন ভাড়াটে মজুরের জায়গায় নিজেকে মানিয়ে নেওয়া, এটাকে তারা মানিয়ে নিতে পেরেছে।
অনেকটা। যতটা পারতো কাজ করতো আর থাকতো। তো তারা যেহেতু বৃদ্ধা হয়ে গেছে, তাই তাদের শরীর অনুযায়ী যতটা পারতো কাজ করতো আর থাকতো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারতো। তো এই ইলিয়াস এবং তার স্ত্রী এদেরকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো। তার কারণ এই ইলিয়াস এবং তার স্ত্রী তারাও তো একসময় মনিব ছিল। তার কারণ তারাও তো একসময় ধনী ব্যক্তি ছিল, প্রভাব প্রতিপত্তিশালী ছিল। এবার দেখো, প্রভাব প্রতিপত্তিশালী মানুষদের আচার আচরণ আলাদা রকমের হয়ে থাকে। বড় মানুষদের সাথে, মানে ভালো ভালো ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা থাকে, তাদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়, কিভাবে তাদের আপ্যায়ন করতে হয়, এই সমস্ত বিষয়ে তারা ওয়াকিবহাল। ঠিক। তো তাই বলছে যে নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারে, এবং আহ তারা এক সময় ধনী ব্যক্তি ছিল বলে এবং তারা নিজেরাও মনিব ছিল। তারাও আহ তাদের নিজেদেরও শ্রমিক কাজ করতো তাদের আন্ডারে, অর্থাৎ ইলিয়াস এবং তার স্ত্রী। তারা যখন ধনী ব্যক্তি ছিল তখন তাদেরও শ্রমিক ছিল, ভাড়াটে মজুররা তাদের দিয়ে কাজ করতো। তাই তারা যেহেতু তখন মনিব ছিল অর্থাৎ মালিক ছিল, এবং তাদের আন্ডারে যেহেতু শ্রমিকরা কাজ করত, তাই তারা সমস্ত বিষয়টা জানে যে মনিবদের দিয়ে, সরি, শ্রমিকদের দিয়ে ঠিক কি কি কাজ করাতে হয়, মানে মজুর আর কি, যে কোন কোন কাজগুলো করাতে হয় বা মজুররা কোন কোন কাজ করে, এগুলো সম্পর্কে তারা পুরোই ওয়াকিবহাল, অর্থাৎ তারা জানতো সবটা। তো সেজন্যই তাদেরকে রেখে মোহাম্মদ শাহরুর লাভ হচ্ছে। তাই তারা, মানে যেহেতু তারাও একসময় মনিব ছিল, তাই সমস্ত কাজ তারা ভালোভাবে করতে পারতো, সবটা সামলাতে পারতো। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তাছাড়াও তারা যে একসময় মনিব ছিল বলেই সবকিছু ভালোভাবে করতে পারতো তাও নয়। তারা অলস নয়। অলস বলতে কুঁড়ে, হ্যাঁ, আলসেমি করে কাজ করবে না ইচ্ছা করে, এমনটা নয়। তারা তাদের সাধ্য মতো সব কাজ করত। যে বয়স হয়ে গেছে, কাজ করব না, একটু কাজে ফাঁকি দিই, একটু বসি, একটু বিশ্রাম নিই, আরাম করি, এমন ধরনের মানসিকতা তাদের নেই। হুম, তারা অলস নয়। তারা যে অলস নয় সেটারও প্রমাণ আমরা আগেই পেয়েছি। তার কারণ ইলিয়াস এবং তার স্ত্রীর কঠোর পরিশ্রমের ফলেই কিন্তু তারা সেই প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তিতে পৌঁছাতে পেরেছিল। তাদের এই বিষয় সম্পত্তি এত কিছু নাম যশ অর্জন করতে পেরেছিল তাদের কঠোর পরিশ্রমের ফলে, আলসেমির জন্য নয়। তাই তারা যেহেতু অলস নয়, তারা নিজেদের শরীর যতটা টানতো তাদের সাধ্য মতো তারা কাজ করে দিত মোহাম্মদ স্যার। তারপর তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ স্যার দুঃখ হতো যে এই মানুষ দুটিকে দেখে যে তারা খুব ভালোভাবে কাজ করছে, হুম, সবটা সামলে নিতে পারছে, মোহাম্মদ স্যার উপকার হচ্ছে, হুম, আহ, সে যে খুশি হয়ে যাবে যে ভালোই হয়েছে, ওদের দুজনকে এনেই বেশ কাজ করে দিচ্ছে, বা স্বার্থলোভী বা নিজের স্বার্থ নিজে বুঝবে স্বার্থপরতাও মোহাম্মদ শাহ নেই। মোহাম্মদ শাহ ভালো মনের একজন মানুষ। সেজন্যই এসব কিছুতে তার সেই অর্থে ভালো লাগা কাজ করতো না, পৈশাচিক ভালো লাগা তার কাজ করতো না। তার কারণ সে জানে যে ইলিয়াস এবং তার স্ত্রী কোথায় ছিল, এখন কোথায় এসে পৌঁছেছে, সে কারণে তার দুঃখ হয়। তাকে কাজ করে দিচ্ছে, সবটা সামলে নিচ্ছে, এজন্য সে খুশি নয়। তাদেরকে, তাদের এই দুরবস্থার জন্য তার কষ্ট হয়, মোহাম্মদ শাহ দুঃখ পায়। তাই বলছে এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। তো মোহাম্মদ শাহ এদের এমন দুরবস্থা দেখে, দুরবস্থা মানে কি, যে
খারাপ অবস্থা বা দুর্দশা। তো ইলিয়াস এবং তার স্ত্রীর এখন যে দুর্দশা হলো, যে দুরবস্থায় পরিণত হলো, যে খারাপ অবস্থা দিয়ে তারা এখন যাচ্ছে, এই অবস্থা দেখে মোহাম্মদ শাহ দুঃখ হতো। বুঝতে পারছো? আচ্ছা, তারপর একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। আচ্ছা, তো একদিনের ঘটনা বলা হচ্ছে এখানে, যে একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। অতিথি বলতে আমরা কি বুঝি? যে অন্য জায়গা থেকে বা কোথাও থেকে বাড়িতে কোনো নতুন সদস্যের আগমন হওয়া বা বাড়িতে আগত কোনো ব্যক্তি, তাকে অতিথি বলা হয়। সেটাকে কুটুম বলে থাকি আমরা সচরাচর চলতি কথায়। তো যাই হোক, তো মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে তাদের বাড়িতে এসেছে, মানে মোহাম্মদ শাহর বাড়িতে এসেছে। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। মোল্লা বলতে কি বোঝায়? মোল্লা মানে কি? যে আহ, মানে মুসলিম ধর্মের যে মসজিদের ইমামকেও মোল্লা বলা হয়। হ্যাঁ, আবার কখনো মোল্লা বলতে এই আরবির, মানে আরবি শেখান যারা, হম, বা আহ, আম, ধর্মীয় শিক্ষা দেয় যারা, সেই সেই শিক্ষকদেরকে বা সেই পণ্ডিতদেরকেও মোল্লা বলা হয়। তো সে যে যে অতিথিগুলো আসলেন বা আসলো, তাদের মধ্যে একজন মোল্লা ছিলেন। তো এই মোল্লা বলতে যে শুধু টাইটেল বোঝায় না, যেটা বললাম, যে মসজিদের কোনো ইমাম কিংবা ধর্মীয় শিক্ষা দেন যারা, সেই পণ্ডিত বা সেই শিক্ষকদেরকেও মোল্লা বলা হয়। তো মোহাম্মদ শাহর বাড়িতে যারা অতিথি হয়ে আসলো, তাদের মধ্যে সেই এক দলের মধ্যে একজন মোল্লা ছিলেন। তারপর মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। মোহাম্মদ শাহ যেহেতু অতিথি এসছে, তাই জন্য ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বললো। কারণ আচ্ছা, কারণ পরে হচ্ছে। তো এগুলি মোহাম্মদ শাহের কাছে আম বাত, অর্থাৎ আহ, যে এগুলো সচরাচর সে করে এসছে। কারণ সে যখন ধনী ব্যক্তি ছিল, তখন তার অতিথি আসলে সে ভেড়া মারতো। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। কারণ সেও তার অতিথিদের সঙ্গে এমন করতো, মানে এরকম আপ্যায়ন করতো তাদেরকে, তাই সে বিষয়গুলো তার জানা। তাই ইলিয়াস ভেড়া মেরে তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল খাবার জন্য। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিসে হাত দিল। অর্থাৎ অতিথিরা খাওয়া দাওয়া করে আহ চা খেয়ে তারপর কুমিসে হাত দিল। অর্থাৎ যে কুমিস, যেটা গেজানো ঘোড়ার দুধ দিয়ে তৈরি হয়, একটা মদ্যপ পানীয় জাতীয়। তো ধরে নাও একটা ড্রিঙ্ক আর কি। হুম, আমাদের মানে যেটা বললে তোমরা বুঝতে পারবে, যে এক ধরনের ড্রিঙ্ক। তো সে কুমিসে যখন হাত দিল, দেখো, মেঝে কম্বলের উপরে পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিজ পান করতে করতে গল্প করছিল। অর্থাৎ দেখো, এখানে একটি ছবি তুলে ধরেছে তোমাদের সামনে। এখানে দেখো সেই চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে, যে মেঝেতে সেই অতিথিরা কম্বলের ওপর কুশানে বসে গৃহস্বামীর সঙ্গে বসে গল্প করতে লাগে। এবার দেখো, কুষাণ কি? এক ধরনের নরম বালিশ, যেটা এই যে দেখতে পাচ্ছ, যেটার ওপর বসছে তারা, এটাকে কুষাণ বলে। তো কুষাণে বসে গৃহস্বামীর সঙ্গে, গৃহস্বামীকে কাদের বলা হয়? না, সেই বাড়ির মালিককে গৃহস্বামী বলা হয়ে থাকে। তো সেই অতিথিরা আহ মোহাম্মদ শাহ, এখানে গৃহস্বামী বলতে কাকে বোঝানো হচ্ছে? মোহাম্মদ শাহ, কারণ মোহাম্মদ শাহর বাড়িতে এসছে তারা, এই বাড়ির মালিক মোহাম্মদ শাহ। তো আহ অতিথিরা মোহাম্মদ শাহর ঘরের মেঝে কম্বলের ওপর উষানে বসে মোহাম্মদ শাহর সঙ্গে বসে বাটিতে করে কুমিজ পান করছে আর
গল্প করছে। হুম। তারপর এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তো যখন তারা আহ বসে বসে কুমিজ খাচ্ছিল আর নিজেদের মধ্যে আড্ডা চলছিল, গল্প চলছিল, ঠিক সেই সময় ইলিয়াস তার কাজকর্ম শেষ করে যে ঘরের মেঝেতে বসে তারা গল্প করছিল, খাচ্ছিল, সেই ঘরের পাশ দিয়ে বা দরজার পাশ দিয়ে ইলিয়াস যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? তো মোহাম্মদ শাহ মানে ইলিয়াস যখন দরজার পাশ দিয়ে গেল, তখন মোহাম্মদ শাহ তার অতিথিদেরকে বলল যে দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল, অর্থাৎ ইলিয়াসের উদ্দেশ্যে বলছে। হুম, যে আহ ওই যে যে বুড়ো মানুষটি চলে গেল, অর্থাৎ যে বৃদ্ধ মানুষটি গেল, তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? অর্থাৎ তাকে কি আপনারা দেখেছেন? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? হুম। তো অতিথিদের মধ্যে একজন বলল যে না, আমি তো কই লক্ষ্য করিনি বা আমি তো দেখিনি, কিন্তু ওর মধ্যে কি আলাদা করে কিছু দেখার আছে বা কিছু বিশেষত্ব আছে দেখার মতো? বিশেষ কিছু আছে তার মধ্যে যে দেখতে হবে বা কিছু বিষয় আছে কিনা? বিশেষত্ব এই যে একসময় সে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল। হুম। তো এবার সেই বিশেষত্ব মোহাম্মদ শাহ তার অতিথিদেরকে বলছে, ইলিয়াসের বিশেষত্ব। তো বিশেষত্ব কি? না, একসময় ইলিয়াস এই তল্লাটের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল। তল্লাট বলতে অঞ্চল বোঝায়, যে এই অঞ্চলের সবচেয়ে ধনী ছিল। নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন, তার কারণ যেহেতু সবচেয়ে ধনী ছিল, তাই তার নাম যশ সে অর্জন করেছিল। হ্যাঁ, তো অনেক দূর দূর থেকে অতিথিরাও তাদের সঙ্গে দেখা করতে আসতো ইলিয়াসের সঙ্গে, তাই হয়তো শুনে থাকবে তার নাম। সেজন্যই মোহাম্মদ শাহ ইলিয়াসের বা ইলিয়াসকে এভাবে পরিচয় দেয় তার অতিথিদের কাছে। হুম। অতিথি বলল, নিশ্চয়ই, না শুনবার জো কি? লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। তো সে অতিথি বলছে, সে মানে দরজার পাশ দিয়ে যখন ইলিয়াস যায় সে খেয়াল করেনি, তবে ইলিয়াসের নাম শুনে অতিথি বলল যে নিশ্চয়ই, না শোনার জো আছে, যে অবশ্যই শুনেছি এরকম। লোকটিকে কখনো চোখে দেখিনি, সে অতিথি বলছে, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। এই যে সে নাম ডাক হয়েছিল তার, তার সুনাম, যে সে পরিশ্রম করে এত মানে সৎ পথে সৎভাবে কঠোর পরিশ্রম করে এই প্রভাব প্রতিপত্তি সে অর্জন করেছে, তার নাম যশ অর্জন করেছে, তাই তার সুনাম বহুদূর পর্যন্ত ছড়িয়েছিল। তাকে কে না চেনে, তাকে প্রায় সবাই চেনে। তারপর অথচ আজ তার কিছু নেই, আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দই। তো মোহাম্মদ শাহ আবার বলা শুরু করে যে আহ আজ তার কিছু নেই। সেই বিশাল মানে ওই অঞ্চলের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, সেই ধনী ব্যক্তি যার এত প্রভাব প্রতিপত্তি, যার এত নাম যশ, সেই মানুষটির আজ এখন আর কিছু নেই, কোনো বিষয় সম্পত্তি, কোনো কিছুই নেই। সে এখন আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দই। অর্থাৎ আহ আহ মোহাম্মদ শাহ তাদের সম্পর্কে বলছে তার অতিথিদেরকে। অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করলো, যে এরকম মানুষ যে ইস কি হয়ে গেল গো, এরকম করে আফসোস করে। হ্যাঁ, তো সেই রকম আহ সে অতিথিরা ইলিয়াসের কথা শুনে, যে তার জীবনের এখন যে পরিণতিতে পৌঁছেছে, সেই পরিণতি শুনে সবিস্ময়ে, অর্থাৎ একটু অবাকের সঙ্গে জিভ দিয়ে তেমন চুকচুক শব্দ করলো। হুম। ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি, ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন উপরে ওঠে তো আরেকজন তলায় পড়ে যায়।
আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। হুম। তো তাদের যেটা মনে হয়েছে, তারা বলছে যে আহ ঘাড় নাড়তে নাড়তে বলছে যে সত্যি, ভাগ্য চাকার মতো যেন। হুম। মানুষের ভাগ্য চাকার মতো ঘোরে যেন। যে চাকা যেমন ঘোরে, মানুষের ভাগ্যও তেমনি ঘোরে। কখনো একজন উপরে ওঠে, তো একজন তলায় পড়ে যায়। হুম, মানুষের ভাগ্যের কথা বলছে। তো সে অতিথি আবার বলছে যে বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। বিষণ্ণ বলতে যে দুঃখিত বা কষ্টে আছে এরকম। তার কারণ একটা, এটা স্বাভাবিক যে যে ব্যক্তি একসময় সেই অঞ্চলের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, এত নাম যশ, এত খ্যাতি অর্জন করেছে, সুনাম অর্জন করেছে, সেই মানুষটি এখন অন্যের বাড়িতে মজুর হিসাবে থাকে। তো এটা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সেই পুরনো কথা ভেবে আহ আফসোস করে বা সে দুঃখ পায়, এরকমটা অতিথিও ভেবেছে। কি জানি, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। হুম, মোহাম্মদ শাহ তার উত্তরে বলছে যে কি জানি, যে বিষণ্ণ কি না মোহাম্মদ শাহও জানে না। ইলিয়াস সবসময় চুপচাপ আর শান্ত হয়ে থাকে, আর মন দিয়ে কাজ করে। হুম। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞেস করতে চাই আমি। তো সে অতিথিটা মোহাম্মদ শাহকে বলে যে লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? অর্থাৎ ইলিয়াসের সঙ্গে একটু কথা বলতে চায় সেই অতিথি। সে ইলিয়াসের থেকে জানতে চায় জীবন সম্পর্কে কিছু কথা। হ্যাঁ, যে ইলিয়াসের তো বৃদ্ধকাল, ওটা 70 বছর সে কাটিয়ে এসেছে, এবং তার জীবনের নানান উত্থান পতন এসেছে। হুম। এবং কঠোর পরিশ্রম দিয়ে সে তার নিজের উন্নতি করেছে, নিজের নাম যশ করেছে সৎ পথে থেকেই। তাই তার জীবন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে চায় সেই অতিথি। হুম। আচ্ছা, তো আজকে এটুকুই থাক। হ্যাঁ। তো লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্পটি আজকে যতটা আলোচনা করা হলো বিস্তারিতভাবে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো শব্দের অর্থ কিংবা কোনো বাক্যের মর্মার্থ তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। আর যদিও বা অসুবিধে হয়, আমাকে জানিও কমেন্টে। আমি অবশ্যই তোমাদেরকে আবার বলে দেওয়ার চেষ্টা করব। কেমন? তো ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের ক্লাসে এই গল্পের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে। ধন্যবাদ।